তোমাকে একবার একবার একটু দেখাচ্ছি, যেহেতু তুমি নিজেও খুব ভালো করে ম্যানেজমেন্ট কর্পোরেট অ্যাডমিনিস্ট্রেশনটা বোঝো বা বারবার বলার চেষ্টা করো নিজের বক্তব্যের মধ্যে, আমি একবার দেখাবো এটা অতটাও সহজ বা একটা বাচ্চা ছেলেদের স্ট্রাকচার নয়, এটা একদম কর্পোরেট স্ট্রাকচার। এই যে সৌগতরা একটা নতুন কয়েনেজ দিলেন না, আরবান গুন্ডা, আরবান মাস্তান আর রুরাল মাস্তান। সৌগত রায়দের নিশ্চয়ই একটা লিস্ট আছে যেখানে নোট ডাউন করে রাখা হয়, জয়ন্ত হচ্ছে আরবান মাস্তান আর এই শাহজাহান হচ্ছে রুরাল মাস্তান। এই সাদ্দামের অর্থ ঠিক বললো যে একদিনে এগুলো তৈরি করা হয় না। এই সাদ্দামের প্রতারণা চক্রের একটা পিরামিড ছিল। ইজিপ্টে যেরকম পিরামিড থাকে ঠিক সেরকম ইরাকের সাদ্দাম নাই, আমাদের এখানকার সাদ্দামের একটা পিরামিড ছিল। এই তার পিরামিডের টপে ছিল এই ছাকাত ও বোটো, এই নামগুলো জেনে রাখুন। বাংলায় আমি জানি না, এরপরে এই কম্পিটিটিভ এক্সামিনেশনে হয়তো এই নামগুলো আসতে পারে। যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিলেবাসে আনার চেষ্টা হয়েছিল ঠিক সেরকম এই ছাকাত ও বোটো, এই ছাকাত ও বোটোকে এরা হচ্ছে সাদ্দামের বাঁ হাত এবং ডান হাত। এই ছাকাত ও বোটো, এই যে মিস্টার ছাকাত বিগ ম্যান, তারপরে এই সাদ্দাম, সাইরুল ও ছাকাতের ছেলে শাহজাহান, এরা আবার এর নিচের লেভেলে, মানে এই মুখগুলো চিনে রাখুন, এই মুখগুলো বড় বড় কাজের অ্যাসাইনমেন্ট পেত, তারা সেটাকে, মানে এরা হচ্ছে পলিসি মেকার। বড় বড় কোম্পানিতে পলিসি মেকার থাকে, রাষ্ট্রে পলিসি মেকিং হয়, ঠিক সেরকম এরা পলিসি মেকিং করে দিতেন। তারপর ইমপ্লিমেন্ট কারা কারা করতেন আসুন দেখি। ফৈজুল, হাফিজুল ও মোড়ে, একদম পুরো মোড়ে মোড়ে হয়ে যাচ্ছিল পুরো ব্যাপারটাই। মোড়ে, হাফিজুল আর ফৈজুল এরা কাজটা করতো এদের হয়ে, অর্থাৎ ছাকাত ও বোটোর পরে সাদ্দাম, সৈরুল ও ছাকাতের ছেলে শাহজাহান, তারা কাজটা দিত ফৈজুল, হাফিজুল, মোড়েকে। এই ফৈজুল, হাফিজুল ও মোড়ের পরে আরেকটা লেয়ার, সেই লেয়ারটা অদৃশ্য লেয়ার। ছোট ছোট ছেলে মেয়েকে কিছু টাকার বিনিময়, কিছু কিছু ক্ষেত্রে মাদক বা মদের বোতলের বিনিময় ছেলেগুলোকে কাজে লাগানো হতো। গোটা সুন্দরবন চত্বরটা ভরে গেছিল এই সমস্ত এই ছাকাত, বোটো, সাদ্দাম এদের আর্মিতে। এরাই আসলে শাহজাহানদের এক্ষেত্রে দাঁড়িয়ে বন্ধু। আমি মৌমিতার কাছে যাব, কিন্তু মৌমিতা তোমার কাছে যাওয়ার আগে আমি আবার ওই দৃশ্য দেখাতে চাই। কি মনোরম দৃশ্য, একে বর্ষা, তার উপরে মাঝে মধ্যেই গরম, এবং সেখানে রিপাবলিক বাংলার প্রতিনিধি সে সুড়ঙ্গ থেকে বেরোলো, সুড়ঙ্গ থেকে ছপাত করে জলে পড়লো, সে তারপরে সাঁতার কেটে খাল থেকে নদীতে এলো, একদিন হয়তো সমুদ্রে চলে যাবে, ডিঙি নৌকোয় ভাসবে। আহা, সিনেমার মতন যেন। একবার দেখে নি রাজু আমাদের প্রতিনিধি তাকে, এবং মৌমিতা তোমার কাছে আসছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমি একবার সাঁতরে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে পালাতো সাদ্দাম। এই যে খাল, এই খাল বেয়ে কিন্তু সে পালাতো, এই যে এইভাবে, মূলত এইভাবে পালাতো। যা জিনিসটা ইতিমধ্যে তলিয়ে গেল, এবং আমি ওপরে যাওয়ার চেষ্টা চালাবো, পায়ে মাটি পাওয়া যাচ্ছে না, এই মাটি পাওয়া গেল। এই অবস্থায় কিন্তু সে পালাতো পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে। এই যে দড়ি, কখনো এই দড়ি টেনে, মূলত এই যে দড়ির সাহায্যে ডিঙি করে চড়ে কখনো পালাতো, বা কখনো এখানে ডুব দিয়ে ওপার প্রান্তে গিয়ে ঠেলে উঠতো। এই যে প্রান্তে ডান হাতে রয়েছে কুলতলি থানা আর বাঁ হাতে বকুলতলা থানা, এইভাবেই কিন্তু পালানোর চেষ্টা করতো সাদ্দাম। কুলতলি থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। মৌমিতা, একই প্রশ্ন যে প্রশ্নটা অরিত্রকে করেছিলাম, যে আমাদের বাংলাতে সৎভাবে তুমি যদি কোনো কাজ করতে চাও তাহলে তোমার সর্বনাশ, আর তুমি যদি একবার এই সাদ্দাম, শাহজাহান, জয়ন্তদের দলে নাম লেখাও তাহলে তোমার সোনা চাঁদি চামনব্রাশ। কি বলবে? দেখো, একটা কথা প্রথমে বলবো যে বহু বছর আগে, am I audible? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি বলো। আচ্ছা, তো স্টিফেন বিশপ বলে একজন ছিলেন গুহা বিশেষজ্ঞ, তো তিনি একটা কথা বলেছিলেন গুহাকে বর্ণনা করতে গিয়ে, যে অতি বৃহৎ, অন্ধকারাচ্ছন্ন এবং অদ্ভুত একটি জায়গা। সত্যি তাই। এর আগে আমরা অজন্তা, ইলোরা গুহার কথা শুনেছি। আমি অবাক হলাম যে এই গুহার মধ্যে আমরা এখন অব্দি কোনো অদ্ভুত রকমের কিংভূতকিমার্কা কোনো পেন্টিং দেখতে পাইনি। দেখার আশা রাখলাম, নিশ্চয়ই আশা করি ভবিষ্যতে কোনো না কোনো গুহাতে দেখতেই পাবো। পশ্চিমবঙ্গে কিছুই অস্বাভাবিক নয়। এবার বলি মহিমতা, আমরা এর আগে প্রচুর গুহার গল্প শুনেছি, যেরকম আমরা মেক্সিকোর ডুবো দুনিয়ার কথা শুনেছি, আমরা
ম্যামথ গুহার কথা শুনেছি, আমরা জিপসামের গোলকধাঁধা, ইউক্রেনের জিপসামের গোলকধাঁধার কথা শুনেছি, আর এখন আমরা দেখছি পশ্চিমবঙ্গের ভাগ সাদ্দাম ভাগ নতুন একটা গুহা সংযোজন হয়েছে। এবার আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত কালচারালি রিচ একজন মহিলা, এবং তিনি মানে ভীষণভাবে কালচারালি সবকিছুকে প্রমোট করেন, এবং আশা করি পশ্চিমবঙ্গের ট্যুরিজমকেও উনি এভাবেই প্রমোট করবেন যে আশা করি কিছুদিনের মধ্যেই এই গুহা লোকে দেখতে পাবে টিকিট কেটে, তারপর যার যেদিকে ইচ্ছে চলে যাবে, ডান দিকে গেলে জামনগর, বাঁ দিকে গেলে বাংলাদেশ, আমরা ঘুরে আসতে পারবো, আমাদের হয়তো ভিসা পাসপোর্টও লাগবে না, হয়তো কেন লাগবেই না, আমরা ভেসে চলে যাব, আমরা হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যাব, আমরা হয়তো মানে বিভিন্নভাবে আমরা বাংলাদেশ পৌঁছতে পারবো। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এত সুন্দরভাবে একটা গেটওয়ে করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ যাওয়ার জন্য, এটার জন্য হ্যাটস অফ টু দ্যাট পারসন। আর আরেকটা কথা, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতিগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, এটা থেকে সত্যি কথা বলতে কোনো হেজিটেশনে আমি কালকেই তোমাদের চ্যানেলেই বললাম যে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের আঁতুড়ঘর হয়ে গেছে, এটা নিয়ে সত্যি কথা কোনো ডাউট নেই। এবার এই ব্যাপারটা যদি দেখো মহিমদা, কোনো না কোনো জেলায় পশ্চিমবঙ্গে, বিশেষ করে ভারতবর্ষের সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে, তাতে কিন্তু চোরাকারবার থেকে শুরু করে গরু পাচার, তারপর নারী নির্যাতন, এগুলো তো রয়েছে। দিয়ে স্পর্শকাতর যে ব্যাপারগুলো যারা জড়িত, তাদের অধিকাংশই কিন্তু তৃণমূলের প্রত্যক্ষ মদতে সমস্তগুলো করছে। এবং এই জমি দখল, খুন, লুট, রাহাজানি, এসব তো ছেড়েই দাও, এসব তো রয়েছেই। এবং এটা কিন্তু শুরু হয়েছিল যবে থেকে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল, তার মোটামুটি ওই 2.5 থেকে 3 বছরের ওই স্প্যানটাতে। কখন সেটা হলো, সেটা ধরা পড়লো যখন খাগড়াগড়ে প্রথম বোমা বিস্ফোরণটা হলো, সেইটাকে কেন্দ্র করে। এবং ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা NIA তদন্ত করতে গিয়ে যে সমস্ত তথ্য উদ্ধার করেছিল, তাতে এটা স্পষ্ট ছিল যে মানে মৌলবাদ যেটা, সেটা প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। এবং এমন দিন যাচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে, যে মানে সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলোতে, মানে এগুলো পুরো বোমা, অস্ত্র তৈরি এবং যে কোনো রকমের মানে অরাজকতার কাজ বলো, সেগুলো একদম ভীষণভাবে পরিস্ফুট। তো এইভাবে যেটা ব্যাপারটা ঘটছে, এবং এটা অবশ্যই একদিনের তৈরি হয়নি, আমি ওই একই কথা বলবো, এটা একদিনে তৈরি হয়নি। কারণ একটা কথা আমরা জানি যে রোম ওয়াজ নট বিল্ড, এরকম কিছু একটা ছিল প্রবাদ বাক্য, রাইট? এবার আরো একটা যেটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি হয় বলতো ময়ূকদা, যখন মানে এই সমস্ত পলিটিক্স বা পলিটিক্যাল দল বাদ দিয়ে যদি বলি, আজকে সাধারণ মানুষ যদি না সমস্ত ধর্ম ভুলে সবাই যদি এক হয়ে কোনো একটা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে না, তার যে মানে কি বলবো, তার যে প্রতিফলন বা তার যে স্ট্রেংথটা তৈরি হবে, সেটা কিন্তু কোনো সরকারের ক্ষমতা নেই ভেঙে দেবে বা উড়িয়ে দেবে বা লাইটলি নেবে। এবং পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, দ্যাট ইজ টেরিবলি, মানে আমরা এটা অ্যাজিউম করতে পারি যে একবার যদি পশ্চিমবঙ্গে সিভিল ওয়ার শুরু হয়, সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষ কেন, এটা প্রশাসন বা যে কারোর পক্ষে, সেটা কিন্তু গভর্নমেন্টের বিরুদ্ধে সিভিল ওয়ার যদি শুরু হয়, সেটা কিন্তু থামানো বা দমানোটা মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। একদম একদম।